হ্যালো গাইস, এবং স্টুডেন্টস যতজন আছে, তো তাদের জন্য আমার কাছে যারা পড়ে এবং না পড়ে সবার জন্য একটা থিওরি লেকচার সিরিজ শুরু করছি। আমরা স্টার্ট করব ক্লাস 11 থেকে, আমরা দেন 12 এও যাব, 12 এরও লেকচার আপলোড হবে। তো এটা বেসিক্যালি তাদের জন্য যারা ফিজিক্স পড়ে নিয়েছে এবং প্র্যাকটিস করতে চায়। অবভিয়াসলি এখন আমাদের জুন জুলাই মাস চলে এসেছে, তো বেশিরভাগ ছাত্র যারা সায়েন্স নিয়ে পড়া উচিত, তাদের অবশ্যই উচিত 90% সিলেবাস কমপ্লিট ক্লাস 11 বা কারো কারো 100%ও কমপ্লিট, বা যেখানেই যে স্টেটে থাকুক আমার লেকচারগুলি অবশ্যই যদি দেখে তার অবশ্যই একটা রিভাইজ হবে, সেই আশাটা করা যায়। তো আমরা একদম স্টার্টিং থেকে স্টার্ট করব এবং ধীরে ধীরে আমরা অগ্রসর হব। সমস্ত লেকচার আমি আশা রাখছি কিছু মাসের মধ্যেই কমপ্লিট করে নেব। তো আমরা যখন 11 এর কথা বলছি, প্রথমত আমাদের বোঝা দরকার 11 এর সিলেবাসে আছে। তো 11 এর সিলেবাস যেটা ফার্স্ট চ্যাপ্টার, একদম ফার্স্ট আমাদের ফিজিক্সের সঙ্গে পরিচয় করতে শেখায়। ওকে, সো আমাদের ফার্স্ট যেটা কাজ হবে সেটা জানতে হবে হোয়াট ইজ ফিজিক্স বা ভৌতিক বিজ্ঞান কি। বেসিক্যালি আমরা আশেপাশে যা দেখি তার সঙ্গে কিছু না কিছু ফিজিক্যাল ফেনোমেনা জড়িত। কারণ অবশ্যই আমরা যা দেখি, যেসব বডি দেখি, সাপোজ কোনো চেয়ার, কোনো টেবিল, সূর্য, তারা থেকে শুরু করে ইভেন্চুয়ালি জল, বাতাস, সবই কি ফিজিক্সের অন্তর্গত মধ্যে পড়ে। তো এই যে ঘটনা, মানে এই যে বস্তুগুলো আমরা বললাম টেবিল, বাতাস, এগুলাকে বলা হয় ফিজিক্যাল বডি। ঠিক আছে, ওকে। সো এখানে জানতে হবে প্রথম যেটা কাজ সেটা হচ্ছে ফিজিক্যাল বডি মানে কি, যার একটা ভলিউম আছে, যার কোনো ডাইমেনশন আছে। ওকে, মানে কিছুটা স্থান দখল করে, তো সেইগুলোকে বলা হচ্ছে ফিজিক্যাল বডি। এবার ফিজিক্যাল বডির উপরে যে ফিজিক্স হয় সেটা হচ্ছে আমাদের ফিজিক্যাল বডির যেটা আমরা যা দেখি বা যা অনুভব করি, মাত্র কি বলতে পারি, যা আমরা বেগ, সরণ, ত্বরণ এসব মাপতে পারি, সেগুলোই আমাদের ফিজিক্সের মধ্যে পড়ে। এবার ফিজিক্সকে আমরা যদি ক্যাটাগরাইজ করতে চাই, ফিজিক্সে চার ভাগে ভাগ করতে পারি আমি। ক্লাস 11 নয়, মতলব ফিজিক্সকে আমরা মেইনলি চারটা ভাগে ভাগ করতে পারি। কিসের উপর ভিত্তি করে? কোন বস্তুর গতিবেগ, আপেক্ষিক বেগ কতটা, কার সঙ্গে তুলনা করব? আমরা আলোর বেগের সঙ্গে। কারণ ব্রহ্মাণ্ডে আলোর বেগ ধ্রুব, সেটা c সমান 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। ওকে, এটা অবশ্যই ক্লাস 10 এ তোমাদের জানা কথা যে আলোর বেগ কতটা। সেই আলোর বেগের সঙ্গে তুলনা করে কোন বস্তুর বেগ আমরা ফিজিক্সকে চারটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। একটা হতে পারে যে আলোর বেগের চেয়ে বস্তু অনেক কম, আরেকটা হতে পারে আলোর বেগের সমান, আবার কি আরেকটাও ক্যাটাগরি করতেছি সেম সমান। এবার কি একটা হবে ফিজিক্স, সেটা হচ্ছে ম্যাক্রো বডির জন্য, আরেকটা হবে মাইক্রো বডির জন্য। ওকে, এই ম্যাক্রো আর মাইক্রো জিনিসটা শিখে নেব। ম্যাক্রো মিন্স যদি বস্তু বড় হয়, বস্তু যদি আকারে বড় হয় তখন তাকে ম্যাক্রো বডি বলে, আর যদি বস্তু আকারে খুবই ছোট হয় তখন সেটা কি হচ্ছে? মাইক্রো বডি। ওকে, তাহলে দু রকম ফিজিক্স হতে পারে, একটা ম্যাক্রো বডি ফিজিক্স আর একটা হচ্ছে মাইক্রো বডি ফিজিক্স। ওকে, যদি ম্যাক্রো সিস্টেম হয় মানে বড় বস্তুদের ফিজিক্স হয়, তাকে আমরা দুটো ক্যাটাগরি ভাগ করতে পারি আমরা। ভি, যখন বস্তুর বেগটা আলোর বেগের অনেক কম বা বস্তুর বেগটা আলোর বেগের প্রায় সমান। ওকে, যখন বস্তুর বেগে আলোর বেগের যখন কম হয় তখন বেসিক্যালি এটাকে নিউটনিয়ান ফিজিক্স বলে, আর যখন আলোর বেগের সমান হয় তখন হচ্ছে রিলেটিভিটি ফিজিক্স বলে। ওকে, এটা নিউটনিয়ান কারণ এখানে নিউটনের ফর্মুলা বেশিরভাগ খাটে, আর এটা রিলেটিভিস্টিক ফিজিক্স মানে এখানে আইনস্টাইনের ফর্মুলা বেশিরভাগ খাটে। এবার ম্যাক্রো বডি ফিজিক্স, আমাদের যে ম্যাক্রো সিস্টেম আছে তার মধ্যে দুটো জিনিস আছে, যে প্রথম একটি হতে পারে কি, যদি ভেলোসিটি ইজ মাচ মাচ লেস দ্যান টু সি, মানে আলোর বেগের যদি খুব কম হয় কিন্তু বস্তুটা ম্যাক্রো। ম্যাক্রো কারা? ছোট বস্তু মানে খুবই ছোট, যেমন ইলেকট্রন, ছোট পার্টিকেল, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এরা হচ্ছে আমাদের কি ম্যাক্রো বডি, মানে খুব আকারে ছোট ডাইমেনশন। ওকে, যাদের ডাইমেনশন খুব আকারে ছোট, সেই ম্যাক্রো ফিজিক্স দু রকম হতে পারে। যদি তার বেগ আলোর বেগের খুব ছোট হয় তখন সেটাকে আমরা কোয়ান্টাম ফিজিক্স বলি,
আর যদি আলোর বেগে ক্লোজ হয় কি ম্যাক্রো বডি যদি আলোর বেগে ক্লোজে যায় তখন তাকে আমরা বলতে পারি কিউএফটি বা কোয়ান্টাম ফিল্ড থিওরি। ওকে, আমাদের সিলেবাসে বেসিক্যালি ক্লাস 11 এবং 12 এ আমরা যে কোনো বস্তু পড়বো সেটা বেসিক্যালি আমাদের ম্যাক্রো ফিজিক্স হবে। মাইক্রো ফিজিক্স হয় ক্লাস 12 এর এট দ্য লাস্ট পয়েন্ট, যখন আমরা ফটো ইলেকট্রিক এফেক্ট পড়বো বা রেডিও অ্যাক্টিভিটি পড়বো, সেগুলো নিউক্লিয়ার ফেনোমেনা, মানে সেইগুলো আমাদের কোয়ান্টাম ফিজিক্সের একটু ছোঁয়া পাওয়া যেতে পারে। বাট আমরা এই দুটো ফিজিক্স তো কোনো মতেই ছোঁয়া পাবো না ক্লাস 11 এর জন্য। বড় যখন বিএসসি বা ইঞ্জিনিয়ারিং লেভেলের ফিজিক্স পড়বো তখন হয়তো মেবি এগুলো ছোঁয়া পেতে পারে। তাহলে আমাদের মেন টার্গেট কি হবে, এটা নিউটনিয়ান ফিজিক্স। এবার নিউটনিয়ান ফিজিক্স এর মধ্যে তোমাদের সিলেবাসটা একটু বলে দিই। যে ফার্স্ট চ্যাপ্টার তোমাদের সেটা হচ্ছে ইউনিট এন্ড ডাইমেনশন। একক এবং মাত্রা। তার একক অবশ্যই ভৌত রাশি, मतलब ফিজিক্যাল কোয়ান্টিটি, যে রাশির একটা মান মাপা যাবে সেটাই ভৌত রাশি। সো তার ইউনিট এন্ড ডাইমেনশন। সেকেন্ড কি হবে আমাদের ওয়ান ডাইমেনশনাল মোশন। আচ্ছা, এই ওয়ান ডাইমেনশনাল মোশনের মধ্যেই আমাদের কি আছে, আমাদের আছে ভার্টিক্যাল মোশন। তারপর আমরা শিখবো ভেক্টর, দেন আমরা শিখবো প্রজেক্টাইল মোশন। ওকে, দেন নিউটনস ল, ফ্রিকশন। আচ্ছা, আর কি হতে পারে, আমাদের আছে স্ট্যাটিস্টিক্স, ওয়ার্ক পাওয়ার এনার্জি, স্ট্যাটিস্টিক্স ওয়ার্ক পাওয়ার এনার্জি হলো। তারপর হচ্ছে মোমেন্টাম অফ ইনার্সিয়া বের করা শিখবো আমাদের, मतलब রিজিড বডি যেটা। ওকে, দেন করব আমরা গ্র্যাভিটেশন। আচ্ছা, তারপরে আমাদের 11 নম্বরে আমি জিপিএম ঢুকাচ্ছি। জিপিএম এর মধ্যে অনেক কিছু পড়ে, ইলাস্টিসিটি, সারফেস টেনশন, বাউয়েন্সি, আর্কিমিডিস প্রিন্সিপাল, সবগুলো একসঙ্গে আমরা বলবো জিপিএম। ওকে, দেন আমরা করব আর দুটো পার্ট থাকবে আমাদের, সেটা হচ্ছে হিট। আচ্ছা, আরেকটা থাকবে আমাদের থার্মোডাইনামিক্স, আর লাস্ট পার্ট থাকবে যেটা সেটা হচ্ছে আমাদের সাউন্ড। এই হচ্ছে ক্লাস 11 এর সিলেবাস মোটামুটি। আমরা যে ইউনিট এন্ড ডাইমেনশন এবং ওয়ান ডাইমেনশনাল মোশন জন্য দুটো জিনিস ম্যাথমেটিক্যাল টার্ম শিখতে হবে, সেটা হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন। যাদের অবশ্যই পড়া হয়ে গেছে তারা এগুলোর জন্য অবশ্যই আমাদের অনেকটাই, যারা পড়ে নিয়েছে তাদের অনেকটাই হয়ে গেছে, তো তারা জানে, মেবি তারা দেখলে হয়তো রিভাইজ করতে পারে। তো বেসিক্যালি আমাদের তাহলে কি বলবো, এই যে ভেক্টরের পথ থেকে প্রজেক্টাইল মোশন নিউটন থেকে অবভিয়াসলি এইখান থেকে শুরু করে যে জিপিএম এর আগে পর্যন্ত এই পার্টটাকে বলা হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্স। এই যে ক্লাসিক্যাল মেকানিক্স আছে এটাকে আমরা দুভাবে বুঝতে পারি। এই যে ক্লাসিক্যাল ফিজিক্স আমরা যে বললাম, এই যে নিউটনিয়ান ফিজিক্স বা এর আরেকটা নাম হতে পারে, এই তিনটে মুছে দিচ্ছি আমি। ওকে, এই নিউটনিয়ান ফিজিক্স এর আরেকটা নাম হতে পারে ক্লাসিক্যাল ফিজিক্স। আমি নিউটনিয়ান ফিজিক্স কেন বললাম, তোমাদের ক্লাস 11 এ স্পেসিফিক্যালি আমরা নিউটন লস অফ মোশন নিয়েই কাজ করব, শুধুমাত্র নিউটনের গতিসূত্রের উপর যেহেতু কাজ করব আমরা সেই জন্য এটাকে নিউটনিয়ান ফিজিক্স বলি। এছাড়াও ক্লাসিক্যাল মেকানিক্স আমরা অনেক ভাবে ট্রিট করতে পারি, যেমন ল্যাগ্রেঞ্জিয়ান ডাইনামিক্স আর হ্যামিল্টনিয়ান ডাইনামিক্স এ দিয়ে আমরা ট্রিট করতে পারি। ল্যাগ্রেঞ্জিয়ান ডাইনামিক্স বা হ্যামিল্টনিয়ান ডাইনামিক্স দিয়েও আমরা ট্রিট করতে পারি। ওকে, তো আমরা বেসিক্যালি আমরা কিসে থাকবো, আমরা বেসিক্যালি নিউটনিয়ান ফিজিক্স। সো নিউটনের ক্লাসিক্যাল ল, যেখানে কি হচ্ছে আমাদেরকে জানতে হবে যে আমরা বেশিরভাগ এই মোমেন্টাম অফ ইনার্সিয়াই একমাত্র চ্যাপ্টার যেখানে আমরা একটা পয়েন্ট পার্টিকেলকে বড় ধরবো আকারে, নাহলে কি করব, এটা হচ্ছে পয়েন্ট পার্টিকেল ধরবো, মানে সমস্ত মাস, মানে ভর, কোন পার্টিকেলের সমস্ত ভর একটা বিন্দুতে কেন্দ্রীভূত আছে সেটা আমরা ধরে নেব। ওকে, সো আর একমাত্র মোমেন্টাম অফ ইনার্সিয়া এমন একটা চ্যাপ্টার পড়বো যেখানে আমরা দেখবো যে কোন বস্তুর
ভর একই জায়গায় কেন্দ্রীভূত না থেকে বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউটেড আছে এবং প্রত্যেক পার্টের ভরটা আলাদা আলাদা আছে। বাকি সব চ্যাপ্টারে মোটামুটি আগে পর্যন্ত আমরা কি ধরবো, কোন বস্তুর ভর একটা কেন্দ্রে কেন্দ্রীভূত আছে আর সেই কেন্দ্রটাকে নিয়েই কাজ করব, তো এটাকে বলবো আমরা পয়েন্ট মাস। ওকে, বা বস্তু কণা, আর এইটাকে বলা হবে বস্তু। সো বস্তু আর বস্তু কণার পার্থক্য বুঝে গেছে। যদি আমরা কনসিডার করি যে কোনো একটা বস্তু একটা সমস্ত মাস বা ভর তার একটা কেন্দ্রে কেন্দ্রীভূত আছে, তখন সেটা বস্তু কণা হবে। আর যদি বস্তুর ভরটা সমস্ত জায়গায় ডিস্ট্রিবিউটেড থাকে, তখন সেটাকে আমরা বলবো বস্তু। মানে একটা প্রপার ডাইমেনশন আছে, মানে তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে ডাইমেনশন বলতে। আর এটার কি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিছুই নেই, কোনো বিন্দুর তো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা থাকে না। সো সেই জন্য এটা বস্তু কণা আর এটা বস্তু। ওকে, এই হলো তোমাদের ফিজিক্সের বেসিক। এছাড়াও ব্যাপারটা ফিজিক্সের ব্যাপারটা বুঝতে গেলে ফিজিক্স দুটো ল এর উপর ডিস্ট্রিবিউট করে। মানে কি, ফিজিক্স হচ্ছে ফিজিক্যাল যে ডাটা আছে, বিভিন্ন ডাটা, সেগুলোকে একত্রিত করে বা ইউনিফিকেশন করে। ওকে, মানে কি হচ্ছে, বিভিন্ন যে ডাটা, এক্সপেরিমেন্টাল ডাটা, সেগুলোকে ইউনিফিকেশন করে আর হচ্ছে একত্রিত করে, মানে বা কালেকশন, আর হচ্ছে ছোট করা বা রিডাকশনিজম, রিডিউস, ছোট করা। তাহলে একত্রিত করা এই দুটো কাজ, একত্রিত করা আরেকটা হচ্ছে আমাদের কাজ ছোট করা। আর সমস্ত ফিজিক্স এমন নয় যে আমরা কিছু ইনভেন্ট করছি, নেচারে অলরেডি সমস্ত ফিজিক্স লুকানো হয়ে আছে, সেটাকে আমরা ডিসকভার করি এবং তাকে আমরা আমাদের মতো করে কিছু কাজ করি। ওকে, সো ফিজিক্স বেসিক্যালি কিছু বেসিক প্রিন্সিপালের উপর ডিপেন্ড করেই পুরো ফিজিক্স তৈরি। সেই বেসিক প্রিন্সিপাল গুলাকে কনজারভেশন ল বলে। ওকে, তাহলে পুরো যে ফিজিক্স আছে, যত ফিজিক্স, মাইক্রো ফিজিক্স হোক বা ম্যাক্রো ওয়ার্ল্ডের ফিজিক্স হোক, সেগুলো বেসিক্যালি কিছু কনজারভেশন ল এর উপর ডিপেন্ড করে। কনজারভেশন ল, যেমন কি কনজারভেশন ল এর মধ্যে কি কি পড়তে পারে আমাদের? ফার্স্ট হতে পারে কি আমাদের মোমেন্টাম কনজারভেশন, সেকেন্ড হতে পারে এনার্জি কনজারভেশন, মোমেন্টাম কনজারভেশন মানে ভরবেগ সংরক্ষণ, এনার্জি মানে শক্তি সংরক্ষণ। ওকে, আর কি হতে পারে আমাদের? লিনিয়ার মোমেন্টাম আবার দু রকম হতে পারে, লিনিয়ার মোমেন্টাম কনজারভেশন, একটা হতে পারে লিনিয়ার মোমেন্টাম আর একটা হতে পারে অ্যাঙ্গুলার মোমেন্টাম। রৈখিক ভরবেগ, কৌণিক ভরবেগ। আচ্ছা, কৌণিক ভরবেগ সম্বন্ধে আমরা লেখা হয়নি, একটা চ্যাপ্টার এখানে আসবে ওয়ার্ক ফর এনার্জিস পরেই, সেটা হচ্ছে রোটেশনাল মোশন। সেখানে আমরা শিখবো কৌণিক ভরবেগ কি। আচ্ছা, আর কি শক্তি সংরক্ষণ সূত্র, আর এটা কি চার্জ সংরক্ষণ সূত্র করতে পারি, কনজারভেশন অফ চার্জ। এই কিছু সংরক্ষণ সূত্রের উপরই পুরো ফিজিক্স নির্ভর করে। আরো কিছু আছে যেগুলো আমরা পরে পরে যখন পড়তে থাকবো, সিলেবাসে আগাবো, তখন আমরা শিখে নেব। ঠিক আছে, সো আজকে চ্যাপ্টার বেসিক একদম প্রথম চ্যাপ্টার, তো আমরা বেশি ডিপে যাব না। প্রথম যেটা ইউনিট ডাইমেনশন, এই যে চ্যাপ্টারটা, এটাকে আবার কতগুলো সাব ডিভিশন চ্যাপ্টারে আমরা ভাগ করতে পারি, যেটাকে আমরা লিখতেছি। ওকে, কতগুলো ছোট ছোট চ্যাপ্টারে আমরা এটাকে ভাগ করতে পারি। তো ক্লাসিক্যাল ফিজিক্স বেসিক্যালি আমি লিখতেছি নি, এটা যেরকম বইয়ে থাকে, এটা ক্লাসিক্যাল বা সনাতন বলবিদ্যা, দু রকম হতে পারতো। সনাতন বলবিদ্যা কি কি, একটা হচ্ছে নিউটনিয়ান আর একটা হচ্ছে ল্যাগ্রেঞ্জিয়ান বা হ্যামিল্টনিয়ান। যেহেতু তোমাদের নিউটনের সূত্র নিয়েই বেসিক্যালি কাজ, সেই জন্য আমি নিউটনিয়ান মেকানিক্স রাখছি। ওকে, সো ইউনিট এন্ড ডাইমেনশন, এই চ্যাপ্টারটাকে আমরা তিন রকম ভাগে ভাগ করব। যে প্রথম একটা লেকচার করব আজকে, যেটা সেটা হচ্ছে ইউনিট সম্বন্ধে, যেটা হচ্ছে ক্লাস 10 এ বা 9 এ অর 9 তোমরা শিখে আসছো। ওকে, আরেকটা হচ্ছে ডাইমেনশন, আর লাস্ট যেটা আইটেম হচ্ছে সেটা হচ্ছে এরর অ্যানালিসিস। ওকে, তাহলে তিনটে চ্যাপ্টারের মধ্যে আমরা ঘোরাফেরা করব। প্রথম চ্যাপ্টারটাকে তিনটে ছোট ছোট সাব ডিভিশন চ্যাপ্টারে বানালাম। সাব ছোট চ্যাপ্টারে প্রথম কি ইউনিটস, ডাইমেনশন এন্ড এরর অ্যানালিসিস। তো আজকে ইউনিটটা শুরু করা যাক। এটা অবশ্যই ক্লাস 10 এর চ্যাপ্টার, ছোটবেলাকার জিনিস, তো তোমাদের মনে রাখা উচিত।
যে এটা কি ছিল না ছিল। ওকে, তো আমরা ইউনিট দিয়ে স্টার্ট করব। আচ্ছা, ইউনিটস বেসিক্যালি কোন জিনিস যদি মাপতে হয় তার যেটা একক, আমরা কোন একটা জিনিস ধরলাম, আমরা দোকানে গেলাম, এবার কি আমরা যে বললাম তেল দাও, সো তেলটা কেমন ভাবে দিই, তো কিছু একটা দরকার যাতে তেলের পরিমাপটা আমরা নির্ণয় করতে পারি। সেই যে জিনিসটা দরকার যার জন্য আমরা তেল বা কোনো কিছু ভর হোক কোনো কিছু জিনিস মাপতে পারবো, সেই জিনিসটাকে বলা হয় একক। আমি তো দোকানে গিয়ে বলতে পারবো না যে আমাকে 5 কিলো তেল দাও, তাহলে দোকানদারও খেদাবে। ওকে, সো আমাকে বলতে হবে 5 লিটার তেল দাও। তো কোনো লিকুইড মাপলে লিটারে, কোনো আমরা যদি ভর মাপি সেটা কেজি, সেই যে জিনিসটা ব্যবহার করা হয় সেইটাই হলো একক। ওকে, আচ্ছা, প্রথম এই চ্যাপ্টারটা আমাদের এরর অ্যানালিসিস মেবি যেই মেন বা নিটের জন্য ইম্পর্টেন্ট হতে পারে, বাট আদার্স যে মানে ফার্স্ট এই ইউনিট চ্যাপ্টারটা এটা কোনোদিনই যেই মেন বা নিটের জন্য ইম্পর্টেন্ট নয় আজকে যেটা বোঝাবো, বাট ডাইমেনশন এবং এরর অ্যানালিসিস থেকে একটা দুটো দিতে পারে। ওকে, সো ইউনিট কি, সো আমরা বুঝলাম যে কোনো কিছু পরিমাপের জন্য একটা নির্দিষ্ট এককের প্রয়োজন যাকে ধরে সেই জিনিসটা পরিমাপ করা যায়। কি বললাম, কোনো কিছু পরিমাপের জন্য একটা নির্দিষ্ট বস্তু দরকার যাকে ধরে ওই বস্তুটার পরিমাপ সম্ভব হবে, সেই নির্দিষ্ট বস্তুটাকেই একক বলা হয়। যেটা রেসপেক্টিভ বই দেখবে, ঠিক আছে, অবশ্যই বই যে যে কেউ কেউ না সবাই বই আছে, কেউ না কেউ রেসপেক্টিভ বই ব্যবহার করে, মেবি সাতরা, মেবি আর ছায়ার, মেবি মহাদেব দাস্তান, তো যে যার রেসপেক্টিভ বইয়ে ইউনিটের ডেফিনেশনটা পড়ে নেবে একবার, ঠিক আছে, এটা তোমাদের কাজে নেই। আর ইউনিট তিন রকম হতে পারে, একটা হচ্ছে সিজিএস, আর একটা হচ্ছে এফপিএস, আর একটা হতে পারে এসআই। ওকে, বা এমপিএস। আচ্ছা, সিজিএস মানে সেন্টিমিটার গ্রাম সেকেন্ড পদ্ধতি। আচ্ছা, এফপিএস মানে ফুট পাউন্ড সেকেন্ড মেথড। আচ্ছা, এমকেএস মানে মিটার কেজি সেকেন্ড মেথড। ওকে, সো তিন রকম ভাবে আমরা করতে পারি সিজিএস, এফপিএস এন্ড এসআই। যদি আমরা সিজিএস নেই, মানে যেটা হচ্ছে ওল্ড মেথড, সেটা দৈর্ঘ্য একক, এটা কি বোঝায়, এটা হচ্ছে লেন্থ, এটা হচ্ছে মাস, আর এটা হচ্ছে টাইম। ওকে, সো সিমিলারলি এখানে ফুট হচ্ছে লেন্থ, পাউন্ড হচ্ছে মাস এন্ড সেকেন্ড হচ্ছে টাইম, সবই সেকেন্ড টাইম থাকবে। এটা সিজিএস এর দৈর্ঘ্য কি মিটারের একক মাপা হয়, আর ওজনের একক কিলোগ্রামে পাবে। এগুলো আমরা ক্লাস 10 এ অবভিয়াসলি করে আসছি, তাই আমরা মোর ডিটেইল ডিসকাশন আমি করতেছি। ওকে, সো এসআই একক 7টা বেসিক ইউনিট আছে। এসআই কে আমরা বলা হচ্ছে ইউনিভার্সাল একক। তো ইউনিভার্সাল একক মানে কি, যে বিজ্ঞানীরা ঠিক করেছে যে আমরা কোথাও যদি যাই, সাপোজ আমেরিকা গেলাম, সাপোজ লন্ডন গেলাম, সাপোজ আমি ভারতেই আছি, তেমন কি হতে পারে, তাহলে কি আমরা যে কোনো একটা একককেই নিয়ে কাজ করতে হবে, ঠিক না? আমরা তো সমস্ত একক নিয়ে একসঙ্গে তো কাজ করতে পারবো না। যেমন ব্রিটেনে বেসিক্যালি ফুট পাউন্ড সেকেন্ড পদ্ধতি মাপা হয়, আমাদের ভারতে মাপা হয় মিটার কেজি সেকেন্ড। যেমন আমরা হাইট মাপি ফুটে, বাট আমরা ওজন কেজিতে মাপি, পাউন্ডে ওজন মাপি না, আর সেকেন্ডে টাইম মাপি। সো একটা বেসিক আন্তর্জাতিক একক দরকার ছিল যেটা আমরা সমস্ত কান্ট্রিতে ব্যবহার করতে পারি, সেই জন্য এসআই কে সেই আন্তর্জাতিক একক দেওয়া হয়েছে। এবং শুধু মিটার কেজি সেকেন্ড ছাড়াও এসআই এর 7টি ফান্ডামেন্টাল ইউনিট আছে। এই যে ফান্ডামেন্টাল ইউনিট বলতে কি বোঝায়, ওকে, তাহলে দেখে নিই। বা মূল একক, যে এককগুলা কোনো এককের সাহায্য ছাড়াই, ঠিক আছে, নিজের থেকেই প্রকাশ করতে পারা যায়, সেগুলাকে মূল একক বলে। কি বললাম, কোনো মানে লাইক স্বরবর্ণ, স্বরবর্ণ কি হয়, কোনো বর্ণের সাহায্য ছাড়াই আমরা উচ্চারণ করতে পারি, তেমনি মূল একক কি হয়, কোনো সাহায্য ছাড়াই আমরা ইউজ করতে পারি। তাহলে যেমন কি এসআই এর 7টা মূল একক আছে, 7টা ফান্ডামেন্টাল ইউনিট, সেগুলো আমরা লিখে দিই ফটফট করে, সেগুলো কাজে লাগতে পারে আবার নাও লাগতে পারে। যেমন কি লেন্থ, আমরা তো দেখলাম যে তিনটা একক তো পেয়ে গেলাম, একটা লেন্থের, একটা মাসের, আর একটা হচ্ছে একটা হতে পারে লেন্থ,
সেকেন্ড কি হবে আমাদের মাস, থার্ড হবে টাইম। এছাড়াও চারটা যারা আছে তারা হচ্ছে কারেন্ট, ইলেকট্রিক কারেন্ট, ওকে, টেম্পারেচার, টেম্পারেচার এটা মানে টেম্পারেচার, ওকে, আর এটা কি হতে পারে অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, কোন পদার্থের ভিতরে কতটা সাবস্টেন্স আছে, আর এটা হচ্ছে লিউমিনাস ইন্টেন্সিটি। বা দীপন প্রাবল্য। ওকে, লেন্থের আমরা কিসে মাপি? মিটার, ফান্ডামেন্টাল ইউনিট। আচ্ছা, মাস কিসে মাপছি? কেজি তে। আচ্ছা, টাইম আমরা সেকেন্ড। কারেন্ট মাপা হয় অ্যাম্পিয়ার, ওকে, এটাকে এ দিয়ে লিখে বড় হাতে, বা আমরা অ্যাম্পিয়ার লিখতে পারি। টেম্পারেচার মাপা হয় কেলভিনে, ওকে, কে বড় হাতে। আচ্ছা, অ্যামাউন্ট অফ সাবস্টেন্স মাপা হয় মোলে, আর লিউমিনাস ইন্টেন্সিটি মাপা হয় আমাদের ক্যান্ডেলা, যেটাকে আমরা লিখি সি এন্ড ডি, ওকে। তো এগুলা হচ্ছে সাতটা মূল একক, যারা কোন একক ছাড়াই আমরা প্রকাশ করতে পারি, তারা হচ্ছে সাতটা। এবার কি আমরা লব্ধ একক বা হচ্ছে আমাদের তো লব্ধ একক বলতে আমরা কি বুঝবো? বা মূল এককের যেটা নয় অন্য এককের সাহায্যে যেটা উৎপাদন করা যায়। যেমন কি একটা উদাহরণ দিই, যেমন এরিয়া, ক্ষেত্রফল। ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য গুণিত প্রস্থ। কোন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণিত প্রস্থ দ্বারা প্রকাশ করি। সো দৈর্ঘ্যে আমরা মিটার ইনটু মিটার সমান মিটার স্কয়ার লিখি। তাহলে কি দুটি মূল এককের সাহায্যে আমরা ক্ষেত্রফলকে প্রকাশ করতে পারি। তাহলে ইহা একটা লব্ধ একক, যা মূল এককের সাহায্যে উৎপাদন হয়, ওকে। যেটা মূল এককের সাহায্যে উৎপাদন হবে সেটা লব্ধ একক, আর যেটা নরমালি হবে যেটা আমাদের মূল একক। আর কি হতে পারে? যেমন যে কারেন্ট ডেনসিটি, ওকে, সেটা হচ্ছে সিগমা ই হয়, হলো। সিগমা একটা ধ্রুবক, আর ই হচ্ছে তড়িৎ ক্ষেত্র। আচ্ছা, আরো কি হতে পারে? এই দুটো, এই ই হচ্ছে একটা লব্ধ একক। যেমন কি আরেকটা হতে পারে, আমরা করতে পারি কি করতে পারি? আচ্ছা, কিউ সমান আই বাই টি। যেমন চার্জ, কোন বস্তু চার্জ, চার্জ কি হচ্ছে? আই, তড়িৎ প্রাবল্য, বাই টাইম, ওকে, সেটা একটা লব্ধ একক। তো মূল একক লব্ধ একক আশা রাখি বুঝতে পারছি। তো তো এরকম এরকম ভাবে যদি করতে থাকি, আমাদের তো মূল একক লব্ধ এককের শেষ নেই, তাহলে এটারও শেষ নেই। যেমন এটারও শেষ নেই, তেমনি আমরা ডাইমেনশন যখন করব দেখব ডাইমেনশনেরও শেষ নেই। তাহলে এগুলো ধীরে ধীরে আমরা যখন চ্যাপ্টার ওয়াইজ আমরা যখন প্রোগ্রেস করব, ধীরে ধীরে আমরা ক্যাপিটালাইজ করতে থাকব যে কেমন ভাবে হচ্ছে, ওকে। আচ্ছা, আর কি করতে পারি? তো এখান থেকে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে এক মোল কাকে বলে? ক্লাস 10 এ যারা পাস করে এসেছে তারা অবশ্যই জানা দরকার যে এক মোল কি জিনিস। ঠিক আছে, আমাদের এক মোল কি ছিল? যে কোন বস্তুর উপরে কোন পদার্থের ভিতরে যদি 6.023 into 10 to the power 23, সেটা কি অ্যাভোগাড্রো সংখ্যা, ঠিক আছে, অ্যাভোগাড্রো সংখ্যা ছিল, এ দ্বারা প্রকাশ করতাম, সেটা সমান 6.023 into 10 to the power 23 টি অণু। কোন পদার্থের যতটার মধ্যে এই অ্যাভোগাড্রো সংখ্যক অণু বর্তমান, সেটাকে বলা হচ্ছে এক মোল। মানে কি, যদি আমরা অক্সিজেন নিই, যতটা অক্সিজেনের মধ্যে এতগুলো অক্সিজেন অণু বর্তমান থাকবে, সেটাকে আমরা এক মোল অণু বলবো। ঠিক আছে, তাহলে মোলের ডেফিনেশনটা যেন মনে থাকে, যেন ভুলে যাই, হলো। এবার কি আরেকটা হতে পারে, আলোর যে তরঙ্গ দৈর্ঘ্য, যাকে আমরা ল্যাম্ডা দিয়ে জানি, ঠিক আছে, তাকে ওয়েভলেন্থ বলে বা তরঙ্গ দৈর্ঘ্য। এটা কি এককে মাপা? মানে এটা মাপার ইউনিট কি? অবশ্যই মনে রাখতে হবে যে যেহেতু আমাদের ওয়েভলেন্থ বলছে, তাহলে কি হবে? এখানে অবশ্যই যেহেতু লেন্থ একটা দৈর্ঘ্য, তাহলে এটাকেও আমরা মিটার দ্বারা প্রকাশ করব। ঠিক আছে, আচ্ছা, খুব সুন্দর। আর কি হতে পারে? আর কি আছে এই চ্যাপ্টারে? এই চ্যাপ্টারে রয়ে গেল আমাদের কি, সেটা হচ্ছে আমরা কিছু ফান্ডামেন্টাল ফোর্স সম্বন্ধে জানবো, আর এটা ভর শক্তি সংরক্ষণ সম্বন্ধে একটু জানবো। যে অ্যালবার্ট আইনস্টাইন ফেমাস একটা ফর্মুলা আছে, E সমান mg c² √1 - v²/c²। v মানে কোন বস্তুর বেগ, ওকে। সো এনার্জি কি হয়, আমরা ভরে কনভার্ট করতে পারি, আর ভর থেকেও আমরা এনার্জি পেতে পারি। ইনফ্যাক্ট যখন ব্রহ্মাণ্ড স্টার্টিং হয়, তখনই একমাত্র দেখা গেছিল যে আমাদের এনার্জি মাসে কনভার্ট হচ্ছে। ইট ইন্টারেস্টিং। আমরা নরমালি বাস্তবে দেখি যে আমরা কিছু পুড়ে দিলাম, কাঠ পুড়ে দিলাম,
সেটা থেকে এনার্জি পেলাম। বাট একমাত্র মানে ব্রহ্মাণ্ডের ইতিহাসে একমাত্র একটা ন্যাচারালি ঘটনা হচ্ছে যেখান থেকে এনার্জি থেকে আমরা মাস পেয়েছি, সেটা হচ্ছে যখন বিগ ব্যাং বা ব্রহ্মাণ্ডের সূচনা হয়। সেই বিগ ব্যাং এর সময় কি হচ্ছে, আমাদের বিগ ব্যাং যখন ঘটে তখন এনার্জি মাসে কনভার্ট হয়েছে। ইভেন্চুয়ালি সেখানেই স্পেসের শুরু হয়েছে। মানে এই যে পুরো ব্রহ্মাণ্ডে আমরা স্পেস মানে জায়গা দেখি, জায়গারও সূচনা বিগ ব্যাং থেকেই আসছে। ওকে, আচ্ছা বেসিক্যালি এটা হলো। আর সেই বিগ ব্যাং যখন হয় চারটা ফান্ডামেন্টাল ফোর্স, ওকে, বিগ ব্যাং শুরু হওয়ার পর থেকে বিগ ব্যাং যখন স্টার্ট হয়েছে তারপরে চারটা ফান্ডামেন্টাল ফোর্স ব্রহ্মাণ্ডের সব জায়গায় অ্যাভেলেবল, এই চারটা ফোর্স তৈরি হয়েছে। একটা হচ্ছে গ্র্যাভিটেশন, ওকে, ফার্স্ট হচ্ছে আমাদের যে ফোর্সটা হচ্ছে সেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। সেকেন্ড আমাদের আসছে সেটা হচ্ছে লং রেঞ্জ ফোর্স। নো নো নো, গ্র্যাভিটেশনাল ফোর্স, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। থার্ড হচ্ছে স্ট্রং ফোর্স, আর ফোর্থ হচ্ছে উইক ফোর্স। ওকে, সো তাহলে একটু ক্যারেক্টারিস্টিক সম্বন্ধে আমরা জেনে নেব। গ্র্যাভিটেশনাল যে ফোর্স আছে সেটা হচ্ছে প্রচুর লং রেঞ্জের ফোর্স। মানে কি, দুটা কসমোলজিক্যাল বডি মানে সূর্য, চাঁদ, তারা তাদের মধ্যে কাজ করে, আর এটা খুবই দুর্বল একটা প্রকৃতির ফোর্স হয়। ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স বেসিক্যালি যারা লাইট বা কোনো রেডিয়েশন যে ফোর্স দেয় সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। ওকে, আচ্ছা, এটা হচ্ছে কসমোলজিক্যাল বডি যেটা বলতে কসমোলজিক্যাল বডি মধ্যকার ফোর্স। ওকে, আর এটা হচ্ছে রেডিয়েশন যে ফোর্স দিবে সেটা হচ্ছে স্ট্রং ফোর্স। কি, নিউক্লিয়ার ফোর্স। মানে কি, যে প্রোটন প্রোটন বা প্রোটন নিউট্রন বা নিউট্রন নিউট্রন প্রোটন বা নিউট্রন নিউট্রনের মধ্যে যে ফোর্স আছে সেগুলো হচ্ছে বিশালি স্ট্রং ফোর্স। কারণ দুটো প্রোটন পজিটিভ চার্জ, যদি তাদেরকে ধরে রাখতে হয় নিউক্লিয়াসের ভিতরে, সো প্রচুর পরিমাণে ট্রুমেন্ডাস অ্যামাউন্ট অফ এনার্জি দরকার। সো সেইটা হচ্ছে নিউক্লিয়ার ফোর্স এক প্রকার স্ট্রং ফোর্সের মধ্যে পড়ে। আর উইক ফোর্স আমরা কি করতে পারি, যে বলতে পারি যেগুলো আমাদের এমিশন হয়, মানে কি রেডিও অ্যাক্টিভিটি হয়, যখন রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তা আমরা যে পড়ে আসছি ক্লাস 10 সেখান থেকে যে বিটা কণা বেরিয়ে যায়, সেই বিটা ফোর্স, বিটা কণা বেরোনোর ফোর্স বা ইলেকট্রন 0-1, এগুলা হচ্ছে উইক ফোর্সের মধ্যে পড়ে। ওকে, তাহলে সবচেয়ে এখানের মধ্যে শক্তিশালী বল কি, এখানের মধ্যে সবচেয়ে স্ট্রং ফোর্স যেটা হচ্ছে সবচেয়ে শক্তিশালী সেটা হচ্ছে স্ট্রং ফোর্স। মানে যদি আমাদের পাওয়ারের কোনো ভাবে সাজানো যায় তাহলে এইটাকে আমরা ফার্স্ট র্যাঙ্কিং এ দেব, তাই না? সেকেন্ড র্যাঙ্কিং এ আমরা দেব সেটা হচ্ছে আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, থার্ড র্যাঙ্কিং হবে গ্র্যাভিটেশনাল ফোর্স, ফোর্থ র্যাঙ্কিং হবে আমাদের উইক ফোর্স। ওকে, তো আজকে এখন পর্যন্তই থাকুক। নেক্সট দিন আমরা কি করব, নেক্সট দিন আমরা ডাইমেনশন পর্যন্ত থাকবো। এবার তোমাদের কাজ কি, বেসিক্যালি যে যার রেসপেক্টিভ বই যে যে প্রকাশনী পড়ো সেটা ইম্পর্টেন্ট না, রেসপেক্টিভ বই, কোনো স্যারের নোট, যে কোনো জিনিস বা তোমাদের প্রিভিয়াস ইয়ারে কোনো প্রবলেম সেটা তোমরা চেক আউট করবে। ওকে, এটা তোমাদের প্রচুর ইম্পর্টেন্ট কাজ, যে যেটা পড়ানো হবে সেটাকে যেন ঘরে রিভাইজ হয়। মাস্টার পড়লো বা ইউটিউব থেকে অন্য লেকচার দেখলাম, দেখে আমরা খাতায় নোট করে নিলাম তারপর ভুলে গেলাম, তাহলে কোনো কিছু লাভ হবে না। যদি প্র্যাকটিস না করো সায়েন্স পড়ে লাভ হয় না, ঠিক আছে? আর যেই মেন বা নিট ভালোভাবে প্র্যাকটিস না করলে ক্র্যাকও হবে না। ওকে, তো নেক্সট দিনের আমাদের কাজ থাকবে ডাইমেনশন অ্যানালাইজ। আজকে এতটাই, থ্যাংক ইউ।